নমস্কার শ্রোতা ভক্তরা, আজকে আমরা জানব ভাইফোঁটার শুভ সময় ও নিয়মবিধি। তো এ বছর 2025 ভাইয়ের কপালে কেন ফোঁটা দেওয়া হয়, মৎস্য পুরাণ এবং দ্বীপ উৎসব কল্পট থেকে আমরা পেয়েছি এবং যমুনার সমস্ত কথাগুলি আজকে আমরা এই ভিডিও থেকে শ্রবণ করে নেব। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। প্রথমেই আমরা জেনে নেব ভাইফোঁটাটি এই 2025-এ কবে। তো শ্রোতা ভক্তরা, আগামী 23শে অক্টোবর বৃহস্পতিবার বাংলার 5ই কার্তিক হলো এই ভাইফোঁটা, ভাতৃদ্বিতীয়া। তো শ্রোতা ভক্তরা, এই ভাতৃদ্বিতীয়ার তিথি শুরু হচ্ছে 22শে অক্টোবর বুধবার সন্ধ্যা 6:16 থেকে, অর্থাৎ বাংলার 4ই কার্তিক। আর এই তিথিটি শেষ হচ্ছে 23শে অক্টোবর বাংলার 5ই কার্তিক বৃহস্পতিবার রাত্রি 8:20 শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ভাতৃদ্বিতীয়া তাহলে আমরা 23শে অক্টোবর সবাই পালন করব। এই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার অমৃতযোগ বা শুভ সময় হলো দুপুর 1:13 থেকে 3:28 পর্যন্ত। শ্রোতা ভক্তরা বোঝা গেল, আগামী 23শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর 1:13 থেকে 3:28 পর্যন্ত হচ্ছে শুভ সময় বা অমৃত যোগ। এই ভাইফোঁটা দিতে গেলে যে উপকরণগুলি লাগবে অনেক নিয়মকানুন রয়েছে, আমি ছোট্ট করে বলে দিয়ে দিচ্ছি। থালা, গ্লাস, বাটি, ধান, দূর্বা, কাজল, চন্দন, ঘিয়ের প্রদীপ, শঙ্খ ও মিষ্টি অবশ্যই ভাইয়ের পছন্দ মতন হতে হবে। আর বোনের অবশ্যই হাতের কেনা আঙ্গুল দিয়ে ভাইয়ের চোখে কাজল পরিয়ে দেবেন। কোনো বোন আবার দই দিয়ে কপালে তিলক কেটে দেন, আবার কোনো বোন তার ভাইকে কাজল পরিয়ে দেন, আবার কোনো বোন চন্দন দিয়ে ভাইয়ের কপালে তিলক কেটে ভাইফোঁটা সম্পন্ন করেন। তো শ্রোতা ভক্তরা, ভাইয়ের কপালে যখন ফোঁটা দেবেন তখন অবশ্যই এই কথাটি বলবেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। শ্রোতা ভক্তরা, এই কথাটির মূল উদ্দেশ্য হলো, যমুনা যখন জমকে ফোঁটা দিয়েছিলেন মূল উদ্দেশ্য ছিল আমার ভাই যেন অমর থাকে আর সমস্ত বাধা বিপত্তি থেকে সে যেন দূরে থাকে। ঠিক তেমনই বোনরা ভাইয়ের কপালে যখন ফোঁটা দেয়, এই কথাটির মূল উদ্দেশ্য হলো জমের মতন আমার ভাইও যেন অমর থাকে। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এই ভাইফোঁটার কথা মৎস্য পুরাণে এই ভাইফোঁটার নিয়ম 16 রকমভাবে দেওয়া আছে। তো শ্রোতা ভক্তরা, ভাইফোঁটা কীভাবে শুরু হলো ছোট্ট করে আমরা আজকে শ্রবণ করে নেব। ভাইফোঁটার ব্রতকথাটি দ্বীপ উৎসব কল্পতে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে যে বহু প্রাচীনকাল আগে নন্দবর্ধন নামে এক রাজা ছিলেন। তিনি ভীষণ ধার্মিক ছিলেন। সেই সময় বুদ্ধের মৃত্যু হওয়াতে তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে রাজ্যভার ছেড়ে সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন। তখন তার বোন অনুসূয়া দেখলেন রাজ্যের প্রজারা খুবই দুঃখী, রাজা কোনো কিছু গ্রহণ করছেন না। তিনি ভীষণ মনমরা হয়ে পড়েছেন। রাজ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হতে শুরু করলো। তখন তার বোন অনুসূয়া নন্দবর্ধনকে বাড়িতে ডেকে নিয়ে আসে। সেই দিন ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। সেই অনুসূয়া তার দাদাকে বাড়ি নিয়ে এসে তার কপালে তিলক কেটে দেন। আর তিনি তার দাদাকে বোঝান, এইভাবে যদি অনশন করো তাহলে রাজ্য কে পরিচালনা করবে। দাদাকে ভীষণ করে বোঝান। আর তিনি দাদাকে ফোঁটা দিয়ে তিনি দাদার শুভ কামনা করলেন। আর সেই সাথে তিনি দাদাকে পেট ভরে ভোজন করালেন। নন্দবর্ধন বোন অনুসূয়ার এমন কথা শুনে আর বোন অনুসূয়া এত ভক্তি ভরে তাকে ভোজন করালেন। তখন রাজা নন্দবর্ধন নিজের মত চেঞ্জ করলেন। তিনি বোনের কাছে সেদিন আহার গ্রহণ করলেন। বোন যে টিপ পরিয়েছিল সেই টিপ পড়ার পরে তিনি তখন অনশন ভঙ্গ করলেন। তো শতভক্তরা, নন্দবর্ধন যেদিনকে তার বোনের কাছে ফোঁটা নিয়েছিলেন সেদিন ছিল এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। তো শোনা যায় সেখান থেকেই এই ভাইফোঁটার শুরু।
আবার কোথাও শোনা যায় দাপর যুগে শ্রীকৃষ্ণের সবচেয়ে আদরের বোন ছিল সুভদ্রা। সুভদ্রাকে শ্রীকৃষ্ণ ভীষণ ভালোবাসতেন। শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করতে যান তখন সুভদ্রা ভাইকে নিয়ে বেশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন। নরকাসুরকে যখন বধ করে শ্রীকৃষ্ণ ফিরে এলেন সেদিন ছিল এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আর সুভদ্রা তখন শ্রীকৃষ্ণকে দেখে এত আনন্দ আর এত উচ্ছ্বাস প্রকাশ করলেন, শ্রীকৃষ্ণ ভারী খুশি হলেন। তখন সুভদ্রা ভূমিতে চালের গুঁড়ো দিয়ে আলপনা এঁকে সেখানে শ্রীকৃষ্ণকে বসিয়ে শ্রীকৃষ্ণের পছন্দের নানা রকম মিষ্টি দিয়ে তার কপালে তিলক এঁকে দিলেন। এতে শ্রীকৃষ্ণ ভারী খুশি হলেন আর তিনি সুভদ্রাকে ভীষণ আশীর্বাদ করলেন। তো শ্রোতাভক্তরা, আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের আদরের বোন ছিল সুভদ্রা। আর সুভদ্রা যেদিন শ্রীকৃষ্ণের কপালে ফোঁটা দিয়েছিলেন সেদিন ছিল এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। শোনা যায় সেখান থেকেই এই ভাইফোঁটার প্রচলন শুরু হয়েছে। আর সবচেয়ে বড় যেটা আমরা জানবো আজকে, খুব মন দিয়ে শুনবেন শ্রোতাভক্তরা, যম ও যমুনার কথা। যমুনা বহুদিন ধরেই যমকে নিজের বাড়িতে আসতে বলছিলেন। যম সবসময় নিজের কাছে ব্যস্ত থাকতো, তিনি কিছুতেই যমুনার কাছে যেতে পারছিলেন না। এরমভাবে বহুকাল কেটে যাওয়াতে যম একদিন চিন্তা করলেন তিনি বোন যমুনার কাছে তার যাওয়া দরকার। তাই একদিন তিনি যমুনার বাড়িতে এসে হাজির হলেন। যমুনা দুয়ার খুলতেই সামনে ভাই যমকে দেখে এত আনন্দে আপ্লুত হয়ে গেলেন। তিনি যমকে নিয়ে নিজের ঘরে সুন্দর করে আলপনা দিয়ে সেইখানে যমকে বসালেন। আর যম যেদিন যমুনার কাছে গিয়েছিল সেদিন ছিল এই কার্তিক মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয়া তিথি। যমুনা খুব আদর করে যমের কপালে ফোঁটা দিয়ে দিলেন আর যমের পছন্দ মতন নানা রকম মিষ্টি পরিবেশন করলেন। যম যমুনার এরকম আদর আর আপ্যায়ন দেখে ভীষণ খুশি হলেন। তখন যমুনাকে বললেন, বলো বোন, তোমার কি বর লাগবে? তখন যমুনা 3টি বর চেয়ে নিয়েছিলেন। এই বর 3টি ছিল, যে আমার জলে স্নান করবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় বর ছিল, আমার মতন যে বোন তার ভাইকে ফোঁটা দেবে সেই ভাই সমস্ত অশুভ শক্তি থেকে মুক্ত থাকবে। আর তৃতীয়টি ছিল, যম যেন প্রতি বছর এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তিনি যমুনার ঘরে আসেন। তবে যমুনা তার ভাইকে নিজের মন ভরে খাওয়াতে পারবেন আর ফোঁটা দেবেন আর ভাইয়ের সাথে সেই দিন কাটাবেন। এই 3 বর চাওয়াতে যম যমুনাকে সেই 3টি বর দিয়েছিল। আর সেই সাথে বলেছিল, যদি এই ভাতৃদ্বিতীয়ার দিন যমুনা নদীতে ভাই ও বোন উভয়ে যদি স্নান করে তবে তারা দুজনেই সমস্ত রকম অশুভ শক্তি থেকে দূরে থাকবে এবং এই ভাই বোন কোনোদিনই যমলোকের নরক যন্ত্রণা ভোগ করবে না। শ্রোতাভক্তরা, বোঝা গেল? এইখান থেকেই শোনা যায় এইখান ভাইফোঁটার শুরু। তো ভক্তরা, বোঝা গেল? এইটাই ছিল ভাইফোঁটার সবচেয়ে পুরনো কথা। আর এই কারণেই বোনেরা যখন ভাইকে ফোঁটা দেয় সেই যমের কথাটি তারা বলে থাকে। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এর মূল উদ্দেশ্যই হচ্ছে যম যেমন অমর থাকবে সেমন যেন অমর আমার ভাইও থাকে। আর ভাইও এর বদলে বোনকে নানা রকম আশীর্বাদ ও উপহার দিয়ে থাকেন। শ্রোতাভক্তরা, এইরকমই অজানা অজ্ঞাত কথা শুনতেই আমার সাথে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। আর যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আর শেষ করবার পূর্বে আরেকবার বলি, যদি আপনাদের মনে কখনো কোনো প্রশ্ন জাগে তবে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নের জবাব দেওয়ার। আর যদি কখনো কোথাও ত্রুটি হয়ে থাকে আমার, তবে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।